জ্যোতিষীরা কি মানুষের ভাগ্য বদলাতে পারে? তাহলে তাদের নিজের ভাগ্য কেন তারা বদলায় না? মানুষের ভাগ্য পুরো পাল্টে দিতে পারে, একটা রাজার রাজত্বের সীমানা পাল্টে দিতে পারে। ভারতবর্ষের ইতিহাস শুধু নয়, পৃথিবীর ইতিহাসে বড় বড় সম্রাট, তাদের নবরত্নের মধ্যে একজন রত্ন থাকতেন জ্যোতিষী। একজন জ্যোতিষী, সঠিক জ্যোতিষী, একটা মানুষকে নিচ থেকে তুলে অট্টালিকায় তুলতে পারে। চাণক্য রাজা বানিয়েছে, কিন্তু নিজে রাজা হয়নি। তো যে পরামর্শদাতা, তার কাজটাই পরামর্শ দেওয়া। সে বুদ্ধিজীবী, সে বুদ্ধির দ্বারা একজনকে সঠিক পথে চলতে শেখায়। এটাই জ্যোতিষীর কাজ। সচিনের যিনি কোচ ছিলেন, তিনি সচিন হননি, কিন্তু সচিনকে খেলা শিখিয়েছেন। আচ্ছা, তুমি তো একজন অ্যাস্ট্রোলজার। আমি যদি তোমাকে বলি যে তোমাকে আজকে ক্যামেরার সামনে আমাদের বলতে হবে যে একজন গরিব মানুষ কিভাবে বড়লোক হতে পারে, এটা বর্তমান দিনে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। এই পরকীয়া থেকে কি কোনো মুক্তি আছে? পাল্টানো যায় না। আমি গবেষণা করে দেখেছি, একটা ব্যক্তি ছোটবেলা থেকে যেরকম বড় হয়ে সেরকমই থাকে। আমরা ভাবি না মানুষটা পাল্টে গেছে, তার অ্যাটিটিউড পাল্টাতে পারে, ব্যক্তিত্ব পাল্টাতে পারে, গ্রামার পাল্টাতে পারে, স্বভাব পাল্টায়। বাস্তু নিয়ে সবাই যা বলে, তুমি পুরোপুরি তার উল্টো কথা বলো। মানে আমি যদি তোমাকে বলি, তুমি কি নতুন করে বাস্তুশাস্ত্র রচনা করলে নাকি? দেখো, আমার সেই স্পর্ধা হয়নি। তোমার মনে হয় না জাতির পিতা বলে যাকে আমরা পরিচয় দিই, একটু বেশি বলে ফেলি তাকে? দেশমাতৃকা তো সবার উপরে। ঋষি অরবিন্দের আরাধ্য দেবী ছিলেন দেশমাতৃকা, ভারত মাতা। তার পিতা মানে দেশেরও পিতা হতে পারে, রাষ্ট্রের পিতা। রাষ্ট্রপিতা বানালাম একজনকে, আর এক বাঙালি বীর যিনি সত্যিকারের রাষ্ট্রনায়ক, তাকে বলিদান দিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুটা এত রহস্যময় কেন? তার কি কুষ্টি বিচার করে তার রহস্যটাকে উন্মোচন করা সম্ভব? রহস্যর আর এক নাম সুভাষচন্দ্র বোস। এরম মানের লিডার ভারতবর্ষে লাস্ট কত বছর বাদে জন্মেছে জানি না, আবার এই মানের লিডার কবে আসবে আমরা কেউ জানি না। সম্রাট অশোকের পর মনে হয় নেতাজি সব থেকে বড় কঠোর শাসক হতে পারতেন। আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে পেলাম না। যে সময়কালীন প্লেন ক্র্যাশের কথা বলা হচ্ছে, এই ব্যক্তিটার প্লেন ক্র্যাশে মৃত্যু হতে পারে না। 1984 থেকে 85 এই সময়ের আগে দেশনায়ক নেতাজির মৃত্যু হয়নি। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসে। তবে আজকে যাকে আমরা পেয়েছি তার ভিডিও আপনারা আগে দেখেছেন গোসাই ঠাকুরের আড্ডার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং প্রচুর মন্তব্য আমরা পেয়েছি। যা ভিডিও করেছে গোসাই ঠাকুর এখনো অবধি সব থেকে বেশি কন্ট্রোভার্সি হয়েছে যেই ভিডিওতে, সেই ভিডিওয়ে আমরা যাকে পেয়েছিলাম তাকে আজকে আবার আমরা পেয়েছি। আজকে আমাদের সাথে আছে অভিমন্যুদা। অভিমন্যু সূর্য, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। থ্যাংক ইউ। প্রথম ভিডিওতে আমরা প্রচুর কন্ট্রোভার্সি পেয়েছি, প্রচুর প্রশ্ন পেয়েছি মানুষের থেকে, অনেক ফিডব্যাক পেয়েছি। যেটা তোমার কাছে প্রথম জানতে চাইবো আজকের পর্বে, সেটা হচ্ছে জ্যোতিষীরা কি মানুষের ভাগ্য বদলাতে পারে? যদি পারে, তাহলে তাদের নিজের ভাগ্য কেন তারা বদলায় না? মানুষের ভাগ্য পুরো পাল্টে দিতে পারে, একটা রাজার রাজত্বের সীমানা পাল্টে দিতে পারে। তাই তো ইতিহাস বলছে। কিরকম? দেখো, ভারতবর্ষের ইতিহাস শুধু নয়, পৃথিবীর ইতিহাসে বড় বড় সম্রাট, তাদের নবরত্নের মধ্যে একজন রত্ন থাকতেন জ্যোতিষী। চন্দ্রগুপ্তের সবাই আলোকিত করতেন স্বয়ং চাণক্য, এবং সম্রাট অশোক থেকে শুরু করে আকবর, তারা প্রত্যেকেই জ্যোতিষ অনুরাগী ছিল। আবার এই কলকাতার রাজবাড়ি, জমিদার বাড়ি, ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের পরিবারও কিন্তু জ্যোতিষের অনুরাগী ছিল। তো শুধু রাজাদের রাজত্ব নয়,
একজন জ্যোতিষী, সঠিক জ্যোতিষী একটা মানুষকে নিচ থেকে তুলে অট্টালিকায় তুলতে পারে, যার বহু বহু উদাহরণ রয়েছে। আর তুমি যেটা বললে, জ্যোতিষীরা যদি অন্যের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাতে তাদের নিজেদের ভাগ্য বদলায় না কেন? আমি তোমাকে একটু ইনফরমেশন দিই। এই মুহূর্তে ভারতবর্ষের টপ 5 জন অ্যাস্ট্রোলজার, যাদের 8 ঘন্টার কনসালটেশন ফিস প্রায় 2 লাখ টাকার উপরে, 30 মিনিটসের। ইকোনমিক্যালি এই পেশাটা কি, এটা নিশ্চয়ই বলতে হবে না, কিন্তু আবার এটাই প্রশ্ন, চাণক্য রাজা বানিয়েছে কিন্তু নিজে রাজা হয়নি। তো যে পরামর্শদাতা, তার কাজটাই পরামর্শ দেওয়া, সে বুদ্ধিজীবী, সে বুদ্ধির দ্বারা একজনকে সঠিক পথে চলতে শেখায়, এটাই জ্যোতিষীর কাজ। সচিনের যিনি কোচ ছিলেন, তিনি সচিন হননি, কিন্তু সচিনকে খেলা শিখিয়েছেন। বুঝতে হবে, কোনো কথা হুট করে বলে দিলাম খুব ইজি। দেখো, অনেকেই বলে যে ভয় যারা পায় তারা জ্যোতিষীর কাছে যায়, বলে কিনা? তুমি আমাকে বলো তো, এই যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পৃথিবী, নেপোলিয়ান বোনাপার্টের মতো ব্যক্তি, আকবরের মতো ব্যক্তি, চন্দ্রগুপ্ত মৌর্যের মতো প্রতাপশালী ব্যক্তি, রাজা বিক্রমাদিত্য, এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এরা ভীত ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের স্বাধীনতার সময়টা পর্যন্ত জ্যোতিষকে দিয়ে গণনা করিয়েছিলেন, এরা ভীত ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ভীত ছিলেন, যিনি নাইট উপাধি ত্যাগ করেছেন? ছিলেন না। বরং জ্ঞান যারা গ্রহণ করতে জানে, জ্ঞানকে গ্রহণ করার একটা শ্রেণী হয়, সবার জন্য জ্ঞান নয়, সবার ঘি হজম হয় না। জ্ঞানকে গ্রহণ করতে যে শ্রেণী পারে, জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষীর পরামর্শ কেবল তাদের জন্য। যে শ্রেণী জ্ঞানকে গ্রহণ করতে জানে না, তাদের জন্য এই সাবজেক্টটা নয় ভাই। তোমার কি কোথাও মনে হয় যে এই জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষী এটা কি জনসেবা কোথাও গিয়ে? কোনোদিনই না, এটাই ভুল, মানুষের এক্সপেকটেশনটাই ভুল। আমরা কি জনসেবা করি? আমরা পৃথিবীর ইকোসিস্টেমের মধ্যে পড়ে আছি মানুষ। একজন ডাক্তার তার পেশাগত জায়গায় ডাক্তারি করছে, একজন উকিল তার পেশাগত জায়গায় ওকালতি করছে, একজন জ্যোতিষ তার পেশাগতভাবে সে জ্যোতিষ। কিসের জনসেবা? রাজার পেশা, রাজারা জ্যোতিষদের পুষত না, জ্যোতিষ জনসেবা নয় ভাই। আমি কথা কাট বলি, কখনো জ্যোতিষ জনসেবা নয়। বরং যারা এক্সপেকটেশন রাখেন জ্যোতিষ জনসেবা, তাদের কাছে জ্যোতিষের ধারণাটা ভুল। বুদ্ধিজীবীকে, পরামর্শদাতাকে কাদের প্রয়োজন হয় এটা বুঝতে হবে। সাধারণ জনগণের জন্য জ্যোতিষী নয়, জ্যোতিষী তাদের জন্য যারা সাধারণ থেকে অসাধারণ হতে চায়, যারা কুঁড়ে ঘর থেকে অট্টালিকায় উঠতে চায়, যারা জীবনের খানা খন্দ দেখতে পাচ্ছে না, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, আমার কি হতে পারে আপকামিং দিনে, এই শাস্ত্রটা তাদের জন্য। ত্রিকালজ্ঞ, ত্রিকালকে যারা জানতে পারে, সেই শাস্ত্র। জনসেবা কোথায়? জনসেবার জন্য তো চ্যারিটেবল ট্রাস্ট আছে, নেতারা আছে, মন্ত্রীরা আছে, জ্যোতিষীরা নয়। রাজা আছে, তো রাজা করবে জনসেবা, দেশের রাজা, আমরা তো তার অধীনস্থ। রাজপণ্ডিত বলা হতো আমাদের জ্যোতিষীদের। তো জনসেবার দায়িত্ব রাজাদের, আমাদের নয়, বৈদ্যদেরও নয়। মানে এটাই তোমার এই কথাটা টেনেই আমি বলি যে তুমি বললে যে রাজারা একটা মোটা অঙ্ক দিয়ে তাদের জ্যোতিষীদের রাখতো। তো এখনকার দিনে কোথাও গিয়ে কি জ্যোতিষী মানে একটা বিশাল ভালো ব্যবসা? মানে এটা কি ভালো ব্যবসার একটা আগাগোড়াই ছিল। যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সে কত মোটা মায়না পায় তুমি জানো? আমাদের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, প্রতিরক্ষা যিনি উপদেষ্টা, তার সরকারের থেকে সে কি পায় বলতো? সেরকম যে রাজ জ্যোতিষী, সেও কিন্তু মোটা জায়গায় মোটা অর্থ পায়, মোটা বেতন পায়। এটা বড় ব্যবসা তো, অবশ্যই বিরাট বড় ব্যবসা। আচ্ছা, আর একটা প্রশ্ন খুব ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে একজন সাধারণ গরিব মানুষ সে কি কোথাও প্রতিষ্ঠিত হতে পারবে? কেন পারবে না? মানে জ্যোতিষী
কি তাকে পথ দেখাতে পারে? যে কোনো জ্ঞানী পুরুষই পথ দেখাতে পারে, শুধু জ্যোতিষ না। একজন সাধারণ মানুষই অসাধারণ হয়ে উঠেছে, ইতিহাস বারবার বলছে। দেখো, জামশেদজি টাটা কোথা থেকে শুরু করলেন, ধীরুভাই আম্বানি কোথা থেকে শুরু করেছিলেন? জিরো থেকে। সচিনও যখন সেঞ্চুরি করতে নামতো, জিরো থেকে শুরু করতে হতো। যারা প্রতিষ্ঠিত হয়েছেন জিরো থেকেই হয়েছেন। নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত হয়েছেন জিরো থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হয়েছেন সেই জিরো থেকে, শাহরুখ খান সেই জিরো থেকে। কেন পারবে না? সবাই পারে, ইচ্ছে থাকতে হবে। ইচ্ছে থাকলে ঈশ্বর কোনো না কোনো রাস্তা দেয়। আমি আবার একটা কথা বলি, তুমি রাস্তা খোঁজো, পথ দেখানোর জন্য উপরওয়ালা আছে। তোমাকে চাইতে হবে, আমি বড় হব, আমি প্রতিষ্ঠিত হব। পথের নির্দেশক তুমি ঠিক খুঁজে পাবে। আচ্ছা, তুমি তো একজন অ্যাস্ট্রোলজার। আমি যদি তোমাকে বলি যে তোমাকে আজকে ক্যামেরার সামনে আমাদের বলতে হবে যে একজন গরিব মানুষ কিভাবে বড়লোক হতে পারে, তুমি কি আমার দর্শকদের বলতে পারবে অন ক্যামেরা? এটার জন্য বহু উদাহরণ রয়েছে, বহু বই রয়েছে যে কিভাবে তারা বড়লোক হয়েছে। যারা প্রতিষ্ঠিত হয়েছে সব তো জিরো থেকে হয়েছে। তাদের জীবনের কাহিনী পড়লেই সেই ইতিহাস পাওয়া যায়। তবুও খুব সরলভাবে বলি। একদম একদম। ধরো, আমি যখন স্কুলে পড়াশোনা করেছি, আমার ক্লাসে আমার সহপাঠীরা ছিল। তো তাদের মধ্যে কেউ ডক্টর, কেউ ব্যবসায়ী, কেউ হয়তো অ্যাডভোকেট, কেউ হয়তো টিচার। এবার দেখা গেল, আমি বলি আমাদের সময়কার একটি ছেলেকে, যে ছেলেটি স্কুলে খুব একটা ভালো রেজাল্ট করতো না, আমরা খুব ভালো রেজাল্ট করতাম। সে আজকে বিরাট বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক। এই মুহূর্তে সে খুব স্বনামধন্য আমাদের অঞ্চলে। আচ্ছা, তাহলে এই যে তার সাথে বাকিদের পার্থক্য, ইকোনমিক্যালি, আর্থিকভাবে, প্রতিষ্ঠানভাবে, এর পার্থক্যটা কোথায় জানো? তার পেশা নির্বাচন। আমি কোন পেশায় যাব, একটা মানুষ যদি চয়েস করে নেয় যে আমি এমন একটা পেশায় যাব, মাসে 30,000 টাকা মায়না পাবো, 20,000 টাকা মায়না পাবো, তুমি আমাকে বলো এই মানুষটা কিভাবে প্রতিষ্ঠিত হবে? তাহলে কোন পেশাতে সম্মান আছে, কোন পেশাতে সেই লেভেলের অর্থ আছে, কোন পেশাতে যশ আছে। তাহলে এই পেশা নির্বাচনটা সবার আগে জরুরি। ধরো একজন খুব সাধারণ মানুষ যখন আমাদের কাছে, অ্যাস্ট্রোলজারদের কাছে আসে, ধরো তার রত্ন কেনার পয়সা নেই, জ্যোতিষের প্রতিকার নেওয়ার পয়সা নেই, হয়তো বাস্তুতে কাজ করানোর পয়সা নেই, কিন্তু তারা একটা উত্তর আমাদের কাছ থেকে নিয়ে যায় চেম্বার থেকে। যে বুদ্ধিমান সে সেটাকে গ্রহণ করে, আর যে নির্বুদ্ধিমান ভেবেছিল ভাই এটা কবর ঝুলিয়ে নেবো, বড়লোক হয়ে যাব, সেটা গ্রহণ করে না। সেটা কি? আমরা তার চার্টটা অ্যানালাইসিস করি এবং দেখি যে ওই ব্যক্তিটাকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন কোন স্পেশাল ট্যালেন্টটা দিয়ে। তাকে আমরা বলে দিই তুমি এই প্রফেশনে যাও। সেই প্রফেশনে গেলেই তার ডেভেলপমেন্ট, সেই প্রফেশনে গেলেই তার উন্নতি। তো একজন সাধারণ মানুষ যখন আমাদের কাছে আসছে, তার রেমেডির প্রয়োজন নেই, সে শুধু আসুক এটা জানার জন্য কোন প্রফেশনে সে যাবে। এটা চয়েস করতে পারলেই তার ভাগ্য খোলা শুরু হয়ে যায়, হবেই। হ্যাঁ, জ্যোতিষীকে গণনাটা ঠিক করতে হবে, গণনাটা জানতে হবে, শাস্ত্রটা জানতে হবে, ঠিক জ্যোতিষ হতে হবে। আচ্ছা, গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার কাছে এই জিনিসটা জানতে চায় বা জানতে যায়, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এছাড়া কিভাবে তোমার সাথে যোগাযোগ করা যেতে পারে? মানে এই নাম্বারে ফোন করার কি কোনো টাইমিং আছে বা বুকিং কিভাবে করবে? 24 আওয়ার্স আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পিং করে দেবে, যে কোনো সময়, রাত্রি 2, 3, 4। আচ্ছা, আমি ফ্রি থাকলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো কি প্রসেসে আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, মানে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে? একদম, একটা হাই লিখে দিলে, একটা পিং করে দিলে আমি তাকে রিপ্লাই 24/7 এনি টাইম। আরেকটা খুব প্রবলেম দেখা যাচ্ছে ইদানিংকালে, এবং আমাদের কাছে অনেকেই এটার জন্য সলিউশনের জন্য মেসেজ করছেন, সেটা হচ্ছে যে বর্তমান দিনে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। সেটা বিয়ের কয়েক বছর পরেও হতে পারে বা বিয়ে হওয়ার সাথে সাথেই জড়িয়ে যাচ্ছে, সেটা উভয় দিকে, মানে ছেলে হয়েও তাই, মেয়ে হলেও তাই। এটা থেকে কি কোনো মুক্তি আছে? মানে এই পরকীয়া থেকে কি কোনো মুক্তি আছে? জ্যোতিষ কি বলছে এই বিষয়ে? চার্টে যে নিয়ে এসছে না, পাল্টানো যায় না। আমি গবেষণা করে দেখেছি, একটা ব্যক্তি ছোটবেলা থেকে যেরকম বড় হয়ে সেরকমই থাকে। আমরা ভাবি না মানুষটা পাল্টে গেছে, তার অ্যাটিটিউড পাল্টাতে পারে, ব্যক্তিত্ব পাল্টাতে পারে, গ্রামার পাল্টাতে পারে, স্বভাব পাল্টায় না, প্রায় একই। এটা খুব বেশি পাল্টানো যায় না। দেখো, আরও একটা কথা বলি,
পুরুষের বৈভবের সাথে নারীর রূপের বিয়ে হয়। পুরুষের অর্থকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় নারীর সৌন্দর্যকে। যে পুরুষের অধিক অর্থ, যে নারীর অধিক রূপ, তাদের কাছে অনেক বেশি হাতছানি, অনেক বেশি প্রপোজাল। এবং এই দুই বৈভবেরই কারণ, দুই স্বাচ্ছন্দ্য, দুই গ্ল্যামারেরই কারণ, আর্থিক গ্ল্যামার এবং শারীরিক গ্ল্যামার, এর কারণ কিন্তু শুক্র। শুক্র আকর্ষণের কারক গ্রহ। এই শুক্র পাপক গ্রহের সংযোগে কিন্তু পরকীয়া করায়। আচ্ছা, যখন রাহুর সংযোগ পায় তখন করায়। আরও একটা সংযোগে পরকীয়া হয়, সেটা হচ্ছে চন্দ্রর সাথে যদি রাহুর সংযোগ তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু পরকীয়া হয়। তো পরকীয়া থেকে বেরানোর উপায় বিয়ের পূর্বে যদি তুমি জানতে পারো তোমার পার্টনার কিরকম, তাহলে তুমি বিয়েটাই করলে না, চয়েস করো ভালো পার্টনারকে। এই কারণে আমরা সবাই বলি বিবাহের পূর্বে পাত্র এবং পাত্রীর দুজনের কুষ্টিটা মেলাও। কুষ্টিটা মেলাও, ওই জোটক মিলিয়ে লাভ নেই। 32 গুণে কত গুণ মিললো, ওই দেখলাম, দেখা গেল 30 গুণ মিলেছে, ডিভোর্স হয়ে গেছে। বহু উদাহরণ আছে। কুষ্টি মেলাতে হবে, দুজনের কি দশা আছে, দুজনের ব্যক্তি চরিত্র কেমন। শুধু জোটক দিয়ে হবে না, যদি কুষ্টিটা ঠিকঠাক মিলিয়ে বিয়ে করা যায় তাহলে তবেই পরকীয়াটা এড়ানো যায়। যখন তুমি গ্রহর কথা বললে, সবচেয়ে ভালো গ্রহ কোনটা যদি আমি তোমায় জিজ্ঞাসা করি, যে কোনো ক্ষতি করে না? প্রত্যেকটা গ্রহেরই কিছু ভালো খারাপ আছে, তবুও বৈদিক জ্যোতিষে নৈসর্গিক শুভ গ্রহ বলা হয়েছে। কেপি বা অন্যান্য মতে সেই অর্থে শুভ গ্রহ নেই। আমি মনে করি শুক্র এবং বৃহস্পতি, হ্যাঁ, এই দুটো গ্রহ সার্বিকভাবে শুভ ফল দেয়। তবে তবে কিন্তু এদের অশুভ ফল দেওয়ারও ক্ষমতা আছে। আচ্ছা, তবে শুধু এই দুটো গ্রহের দৃষ্টি বা সংযোগেই একটা মানুষ মৃত্যু ফাঁড়া থেকে বেঁচে আসে। দেখা গেল কারোর হাতের আয়ুরেখা খণ্ডিত, আয়ুরেখার ওপরে তিল হয়েছে, জপ চিহ্ন হয়েছে, তাহলে তার একটা প্রাণ সংশয়ের যোগ তৈরি হয়ে গেল। যদি গার্ড অফ ভেনাস থাকে, যদি সলমন রিং থাকে, যদি বৃহস্পতির ক্ষেত্র সুউচ্চ হয়, শুক্রর ক্ষেত্র সুউচ্চ হয়, তাহলে দুই গুরু বৃহস্পতি আর শুক্র, এর প্রভাবে কিন্তু এরা মৃত্যু সম্মুখীন হয়, মৃত্যুটা হয় না। কুষ্টিতেও তাই। লগ্ন রাশির ওপরে, বিশেষ করে লগ্নের ওপরে এই দুই গুরু বৃহস্পতি এবং শুক্র, দুটো শুভ গ্রহের দৃষ্টিতে বহু অশুভ দোষের বিনাশ হয়। যদি বৃহস্পতি কারোর কেন্দ্রে থাকে, হাজার হাজার সমস্যা মিটিয়ে দেয়। বৃহস্পতি কেন্দ্রে থাকলে 1, 4, 7, 10, শুক্র লগ্নে থাকলে, শুক্র সপ্তমে থাকলে মৃত্যু হবে না। গুলি চলে যাবে, পাশ থেকে বেরিয়ে যাবে, হবে না মৃত্যু। একটা অ্যাক্সিডেন্ট আমি ঘটনা তোমাকে বলি, আমারই একটা ক্লায়েন্টের। সে কোনো একটা কোম্পানির গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। কোম্পানিটা খুব সেফটি ফিচার্স, মানে গাড়িটা তুবড়ে গেছিল, ওরা 3 জন হেঁটে হেঁটে বেরিয়ে এলো গাড়ি থেকে। এবং আমার কাছে যখন এসেছিল ঘটনাটা ওরা বলল, এবং আমি তখন দেখলাম, মানে যে ছেলেটি গাড়ি ড্রাইভ করছিল ও আমার কাছে এসেছিল। আচ্ছা, ঠিক আছে, ওর চার্টে লগ্নকে বৃহস্পতি দেখছে, রাশিকে শুক্র দেখছে। চান্সই নেই কোনো। না, যতই দুর্ঘটনা হোক, এবং ওর জীবনে একাধিক মৃত্যুমুখী ঘটনা ঘটেছে, মৃত্যুটা ওর হয়নি। এই দুটো গ্রহের এত শুভত্ব আছে। আচ্ছা, আমার এখানে অনেকেই আসে, বাস্তু নিয়ে সবাই যা বলে তুমি পুরোপুরি তার উল্টো কথা বলো। মানে আমি যদি তোমাকে বলি, তুমি কি নতুন করে বাস্তুশাস্ত্র রচনা করলে নাকি? দেখো, আমার সেই স্পর্ধা হয়নি, আর আমি তত জ্ঞানী নয়। আমি শিখে জ্যোতিষী হয়েছি, আমি আবিষ্কারক নয় বা গবেষক নয়। যারা বলছে তারা তাদের মত বলছে, তাকে আমি স্বাগত জানাই। হ্যাঁ, কারণ এটা আমি বলছি না, আমার দর্শকরা বলছে তোমার আগের এপিসোড দেখে, যে তুমি নাকি নতুন করে বাস্তুশাস্ত্র রচনা করেছো। গ্যালিলিও একটা টাইমে বলেছিল কি জানো, বলেছিল পৃথিবীটা সূর্যকে প্রদক্ষিণ করছে। গ্যালিলিওকে অত্যাচার করা হয়েছিল, মেরে ফেলার চেষ্টা হয়েছিল। তারপর গ্যালিলিওর মতটা সবাই গ্রহণ করেছিল। আমি আজকে বলেছি দক্ষিণ পূর্ব কোণ, ঈশান কোণ। আমি রিপিট করছি, এটা আমার তত্ত্ব নয়, এটা পণ্ডিত ভারত গৌরব, যিনি 2014 সালে আমেরিকার বিশ্বধর্ম সম্মেলনে ইনভাইট হয়েছিলেন, বেদ নিয়ে ভাষণ দিয়েছেন, সেই মহান পণ্ডিতের তত্ত্ব, এই ঈশান কোণ তত্ত্ব। তার নাম তপন আচার্য পণ্ডিত লোকপ্রকাশ। আচ্ছা, এবং
আচার্য বরাহমিহিরকে যারা জানে, হুম, যারা আর্যভট্টকে জানে, যারা প্রাচীন বাস্তুর যে নিয়ম এবং সঠিক গণনা, যারা সূর্যের অয়নচলন তত্ত্ব জানে, সূর্যের বিষুব মিলন তত্ত্ব জানে, যারা শাস্ত্র জ্ঞানী, এই তথ্য তাদের ছাড়া অন্য কারোর মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। তো যার মনে হয়েছে আমি নিজে শাস্ত্র রচনা করেছি, সে একটু বৃহৎ জাতক পড়ুক, একটু মুহূর্ত বল্লভ পড়ুক। আমার আবার প্রশ্ন থাকলো, যারা আমাকে এই কথাগুলো বলছে তাদেরকে একটাই প্রশ্ন করব, ঈশান কোণ নির্ণয় কি করে হয় একটু বলুক। নৈঋত কোণে নৈঋত কথার অর্থ কি একটু বলুক। কেন দক্ষিণ পশ্চিমকে নৈঋত কোণ বলা হয়েছিল বলুক একটু। এর উত্তরটা, গাণিতিক নিয়মটা বলুক, যদি বলতে পারে এবং প্রভু দিতে পারে। তোমাদের পডকাস্টে এসে কেউ দিক না, তাহলে তারটাও দর্শক গ্রহণ করবে। আর আমি যদি সঠিক বলি, মানুষ যদি বিচার পায় সঠিক, আমার কথাগুলো তো লোকে শুনছে। আমি গতকালকেও মেচেদায় একজনের বাড়িতে বাস্তু ভিজিট করে এলাম। দক্ষিণ পূর্ব কোণে তার হচ্ছে গিয়ে তোমার ইয়ে রয়েছে, টয়লেট। আমি ফেসবুকেও ছেড়েছি। যেদিন ওই বাড়িটা করতে গেছিলেন তার 15 দিনের মধ্যে ছেলে ডেথ হয়ে গেছে, মেয়ে একজন ডাক্তার, যোগ্য ব্যক্তি, গুণ আছে, তার সম্পর্ক ভেঙে গেছে, বিয়ে হচ্ছে না, বয়সটা প্রায় 30 ছুঁই হয়ে গেছে। তার পিতা অসুস্থ, হাড়ের অপারেশন হয়েছে, এবং আমি কালকে গিয়ে বলে এসেছি তার ক্যান্সার যোগ আছে। এবং আমি ব্যতীত অন্য জ্যোতিষীরাও বলেছে। কেন? আমি আবারও বলছি, দক্ষিণ পূর্ব আর উত্তর পশ্চিম, বহু বাস্তু এক্সপার্ট শুনছি নাকি বলছে উত্তর পশ্চিমে টয়লেট করো, বলছে। তারা জানে না যে প্রতি 72 বছরে বিষুব বিন্দু 1 ডিগ্রি করে পশ্চাৎগামী হয়, নববর্ষ একদিন করে পেছোতে থাকে, 960 বছরে যেই নক্ষত্রে বিষুব মিলন চলে সেই নক্ষত্রের অবস্থান অনুযায়ী ঈশান কোণ নির্ণয় হয়। ঈশান কোণ যখন মুভ করছে, অগ্নিকোণও মুভ করেছে। অগ্নিকোণ যখন মুভ করছে, বায়ুকোণও মুভ করেছে, নৈঋত কোণও মুভ করেছে, তা সেগুলো শিফট হয়েছে। এ পৃথিবীতে কিছু স্থির নয়, পরিবর্তনশীল। পৃথিবীর মানচিত্র পরিবর্তনশীল। আজ যেখানে হিমালয় পর্বত, 10,000 বছর আগে সেখানে টেথিস মহাসাগর ছিল, জানো তো? কেন পরিবর্তনশীল? কেন বারবার কখনো রোমানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কখনো গ্রিকরা শ্রেষ্ঠ জাতি, কখনো লাতিন আমেরিকানরা শ্রেষ্ঠ জাতি, এখন ইউরোপিয়ানদের যুগ চলছে, কখনো আমরা শ্রেষ্ঠ জাতি ছিলাম? কেন পৃথিবীতে একটা নির্দিষ্ট যুগ অবধি একটা জাতি শ্রেষ্ঠ থাকে? এই কেনর উত্তরটা কেউ খুঁজেছে? জানে? আমাদের ঋগ্বেদের উত্তর আছে, ঋষিরা দিয়ে গিয়েছিলেন। ঋগ্বেদের চর্চা কমে যাওয়ায় এই তত্ত্বগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমি যে তথ্য দিচ্ছি এটা কোনো নতুন তত্ত্ব নয়, এটা পুরাতন তত্ত্ব। তলিয়ে দেখে না আর কি, সেই সত্যকে অ্যাকসেপ্ট করা খুব কঠিন। নিম পাতা তেতো হয়, খেতে ভালো লাগে না। চিনি মিষ্টি হয়, সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। চিনি ক্ষতি করে, নিম পাতা উপকার করে। আপনি নিম পাতা খাবেন না চিনি খাবেন, আপনার বিষয়। আমার কথাগুলো মেলান না, নিজের লাইফের সাথে মেলান না। মেলান না আপনাদের বাড়িতে নর্থ ইস্ট আর নর্থ ওয়েস্ট এবং সাউথ ইস্টে টয়লেট আছে, আপনারা কি কি সমস্যা ফেস করছেন মেলান না। মিলিয়ে দেখুন। আমার কথা সত্যি হলে আমার সাথে যোগাযোগ করবেন, না হলে গালাগালি দেবেন। আই অ্যাকসেপ্ট। আলটিমেটলি তো মানুষকে নিয়ে কাজ আমাদের। মেজরিটি মানুষ যদি বেনিফিট পায়, মেজরিটি মানুষ এই তথ্য মানবে। এবং 100-র উপরে জ্যোতিষী শুধু এই তথ্য শুনে যোগাযোগ করেছে যে এই ডেটাটা আপনি কোথা থেকে পেয়েছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের শিখতে হবে, আমাদের প্রতিদিন আধুনিক হতে হবে, সময়ের সাথে সাথে আমাদের চলতে হবে, তবেই তো এই শাস্ত্রটা আপডেট করতে পারবো আমরা। আমাদের ব্যর্থতা নেই, আমাদের অনেক ব্যর্থতা আছে। আমাদেরকেই আমাদের ব্যর্থটাকে ঘোচাতে হবে। কোনো জিনিসকে শুনে হেসে উড়িয়ে না দিয়ে তার নির্যাসটাকে খুঁজতে হবে। রবীন্দ্রনাথ কি বলেছিলেন জানো তো? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত। আমি এই ছাই উড়াতে গিয়েই এই তত্ত্বগুলো পাইছি, এবং ঈশ্বরের অসীম কৃপা যে গুরুদের থেকে পেয়েছি তারা সব দিকপাল ব্যক্তি। আচ্ছা, ঈশ্বরের
বর্তমান নাম অজন, এই নাম জপ করলে কি হয়? দেখো, যিনি কৃষ্ণ, যিনি রাম, মুসলমানরা যাকে আল্লাহ বলেছে, খ্রিস্টানরা যাকে খ্রাইস্ট বলেছে, আমরা আচমনে যে বিষ্ণুকে বলি তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরায়, তিনিই অজন। এখন আচমনটা হবে ওম অজনং পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাতম। অজন, তোমার এক পদ সে কেবল জ্ঞানী লোক দেখতে পায়। তাহলে কৃষ্ণে অজনের রামের কোনো ফারাক নেই। যুগে যুগে তিনি বিভিন্ন নামে প্রকাশিত, তিনি সমগ্র পৃথিবীর ঈশ্বর। এর জন্যই তিনি জগন্নাথ, জগতের নাথ। তো অজন আর কৃষ্ণে কোনো ফারাক নেই। কিন্তু রামের যুগে রাম উপাসকদের বিজয় হয়, কৃষ্ণের যুগে কৃষ্ণ উপাসকদের বিজয় হয়েছে। আচ্ছা। বুদ্ধের যুগে সারা পৃথিবী অহিংসার মাধ্যমে বুদ্ধ নাম গ্রহণ করে ফেলেছিল। সম্রাট অশোক চণ্ডাশোক ছেলে ধর্মাশোক হয়ে গেছিলেন। সেরকম অজনের যুগে যারা অজন নাম গ্রহণ করবে, এবং অলরেডি যারা করছে, সবে সবে তো শুরু হলো, তাদের জীবনে শুধু মানুষের জীবনের আমূল পরিবর্তনের জন্য এই নাম না, একটা জাতি, একটা পৃথিবীর, একটা জাতির উত্থান হবে, একটা দেশ বিশ্বগুরু হবে, এবং একটা জাতি পৃথিবীকে নতুন দিশা দেখাবে, বিজ্ঞানে জ্ঞানে সর্বদিক থেকে উন্নতি হবে। ধরো 1038 সাল থেকে 1757 ঈশ্বরে আল্লাহ নামের যুগ চলেছে। আমরা তো সনাতনী বৈদিক হিন্দু, আমরা এই জিনিসটা মানিনি। সেই সময় মুসলমানরা কিন্তু বিজয় করেছে গোটা বিশ্বকে, মানতে হবে এটা। আবার 78 খ্রিস্টাব্দ থেকে 1038 অব্দি লক্ষ্মী নামের যুগ চলেছে। আমরা, আমাদের আদি পুরুষরা যারা লক্ষ্মীর উপাসক ছিলাম, আমরা সেই যুগে আমরা প্রবল ধনশালী ছিলাম। ভারতবর্ষে মেগাস্তিনি শেষে বলছেন, রাস্তায় সোনা পড়ে থাকলে কেউ কুড়োতো না, আমাদের দেশে চোর ছিল না, সিন্ধুকে তাড়ার প্রয়োজন ছিল না, এত বৈভবশালী, এত অর্থশালী দেশ আমরা ছিলাম। লক্ষ্মীর যুগেই এই দেশে বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। সোনার চিড়িয়া বলা হতো এই দেশটাকে। এটাই ঈশ্বরের নামের মাহাত্ম্য। খ্রিস্টের যুগে খ্রিস্টানরা সর্বশ্রেষ্ঠ জাতি জ্ঞানে মানে। দেখো, 1757 থেকে খ্রিস্ট নামের প্রভাব শুরু, 1998 অব্দি এই যুগটা চলেছে। খ্রিস্টানরা বিশ্বকে কত কিছু দিয়েছে। প্রত্যেকের মধ্যে ভালো আছে, প্রত্যেকের মধ্যে খারাপ আছে। প্রত্যেকটা যুগেই প্রত্যেকটা জাতি পৃথিবীর মঙ্গলের জন্য কিছু না কিছু করেছে। তো অজন নামের যে যুগ, বিজ্ঞান খুব ডেভেলপ হবে পৃথিবীতে। মানুষের মধ্যে যে জাতিভেদ, এটা কমে আসবে। মানুষ শিক্ষিত হবে, জ্ঞানী হবে। এবং আমি বলছি, আমরা যারা ভারতীয়, এই দেশ থেকেই তো এই নামের প্রচার শুরু। এই দেশের বেশিরভাগ মানুষ এই নাম যখন গ্রহণ করবে, তখন তাদের একটা আমূল পরিবর্তন ঘটবে। এই দেশ আবার বিশ্বগুরু হবে, এটা ভবিতব্য। তোমার একটা ফেসবুক পোস্টে আমি দেখছিলাম যে তুমি সেখানে ক্লেম করছো বা বলছো, আমি জানি না এটা সত্যি কিনা, আমার সাথে আমাদের দর্শকরা এগ্রি করবে কিনা, আমি জানি না তুমি কোথা থেকে এই তথ্যটা পেয়েছো। যদি বলো আমাদের দর্শকদের খুব সুবিধা হয়। সেটা হচ্ছে যে তুমি তোমার ফেসবুক পোস্টে লিখেছো যে বিবাহ দিনের বেলায় হতো, হিন্দুদের বিবাহ দিনের বেলায় হতো বা দিনের বেলায় করা উচিত, আমি যদি খুব ভুল না হই। এই তথ্যটা তুমি পেলে কোথায়? এটাই তো ইতিহাস, একটু ঘাটলেই তো পাবে। দক্ষিণ ভারতে এখনো হিন্দুরা দিনে বিবাহ করে। ছেড়ে দাও, এই কলকাতা শহরে প্রচুর মন্দির আছে, দেখো তো দিনে কতগুলো বিবাহ হচ্ছে, ঘুরে এসো না। আমাদের শাস্ত্রে সূর্যোদয় হলে দিন শুরু হয়, এবং সূর্যোদয় চলাকালীনই সব থেকে শুভ ক্ষণ এবং শুভ মুহূর্তগুলো থাকে। সূর্যকে সাক্ষী করে বিবাহ, সূর্যকে সাক্ষী করে যজ্ঞ, সূর্যের আলোয় উপাসনায় আমাদের উপাসনা। বিষ্ণু পুজো বলো, গণেশ পুজো বলো, নারায়ণ পুজো বলো, যত দেবতারই পুজো হয়েছে, ইতু পুজো বলো, ইতু তো সূর্যেরই একটা নাম। সমস্ত পুজোই দিনে হয় আমাদের শাস্ত্রে। তো সূর্যকে সাক্ষী রেখে সমস্ত শুভ কর্ম, শুধু বিবাহ না, গৃহপ্রবেশ, দ্বার উদ্ঘাটন, ভিত পুজো কখন হয়? সকালে। বিবাহের মতো একটা পবিত্র বন্ধন, বিবাহের মতো একটা পবিত্র জিনিস, সেটা সূর্যকে সাক্ষী করেই হতো প্রাচীনকালে। এটাই বিধান, এটাই সত্য। আমরা সত্যকে আজকে অস্বীকার করে রাতে বিবাহ করছি। রাতের বিবাহ চালু হয়েছিল পরিস্থিতির প্রয়োজনে। কেন?
ভারতবর্ষের একটা বড় অংশ মোগলদের শাসনে থাকাকালীন, বড় অংশ, তখন আমাদের নারীদের সমাজের উপরে অত্যাচার হতো। আচ্ছা। মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো, বিবস্ত্র করে অত্যাচার করা হতো, বিয়ের মণ্ডপ থেকে বহু মেয়েকে নিয়ে যাওয়া হতো। সেই সময় লুকিয়ে রাতে বিবাহ দেওয়ার প্রথা চালু হয়েছিল। আজও বাসি বিয়ে হিসেবে সেটা রয়ে গেছে, এবং আজও যেসব যেসব অঞ্চলে সুলতানরা, মোগলরা শাসন করেছে সেই অঞ্চলেই রাতে বিবাহ হয়। তুমি দেখবে দক্ষিণ ভারতে টিপু সুলতানকে বাদ দিলে ঔরঙ্গজেবও দক্ষিণ ভারতে আক্রমণ করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছিলেন। তো সেই সব অঞ্চল বাদ দিলে রাতে বিয়ের প্রথাটা কমই আছে। আমি নিজেও পোস্ট করেছি, আমি নিজেও দিনেই বিবাহ করেছি। আমি সেই ছবি দেখেছি। হ্যাঁ, তো দিনেই শুভকর্ম হতো সূর্যকে সাক্ষী করে। আমরা পরিস্থিতির প্রয়োজনে রাতে বিবাহ শুরু করেছিলাম। এই যে রাতে অনেক পুজো হয় আমাদের মধ্যে, এখন ইদানিং কালে শুরু, বিশেষ করে মা কালীর পুজোটা। তো মা কালীর পুজো তো ধরো 250 বছর হলো সেইভাবে জনপ্রিয় হয়েছে, বা তার আগে সেইভাবে ছিল না মা কালীর পুজো। এবং ওই সময়টার উপযোগটা তুমি দেখো, যে সময়কালীন রাতে পুজো শুরু হলো, বিগ্রহ পুজো, সেই সময় দেখবে পুজো করাটা রিস্ক ছিল, ধর্মীয় একটা অস্থিরতা ছিল, মানুষ লুকিয়ে পুজো করত। আমি দেখেছিলাম একটা ভিডিওতে পাকিস্তানে এক ভদ্রলোক, তিনি দেখাচ্ছেন যে তিনি মুসলিম, তার আলমারির ভিতরে শিব পার্বতীর ছবি লুকিয়ে রেখেছেন। কেন? পরিস্থিতির প্রয়োজনে। পরিস্থিতির প্রয়োজনে আমাদের বদলাতে হয়েছে, আমরা বদলেছি, তার মানে ওটাই ঠিক না। আমরা আদি শিকড়টাকে হারিয়ে ফেলেছি, আর যেটা হারিয়ে ফেলেছি সেটাকে মিথ্যা বলে যেটা করছি সেটাকে সত্য মনে করছি। আমরা যা দেখেছি, কতটুকু দেখেছি, যে ইতিহাসটা কাটিয়ে এসেছি সেটা কিন্তু অনেক বৃহৎ, বুঝতে হবে। আচ্ছা, ধরো কারোর জীবনে বিয়ে হচ্ছে না, মানে বিয়ে আসছে না, বা প্রেমও সে করতে পারছে না, বা প্রেম নেই, কোনোভাবে জ্যোতিষ দ্বারা সেটা কি সম্ভব করে দেওয়া? বহু ক্ষেত্রে সম্ভব, 70% ক্ষেত্রেই সম্ভব, পুরুষদের ক্ষেত্রে অনেক বেশি সম্ভব। কেন আবার বলছি, পুরুষরা যদি কেবল তাদের জীবনের কর্মটাকে ঠিকঠাক নির্বাচন করতে পারে, অর্থ এবং বৈভব যখন তার কাছে আসবে, সাথে সাথে লক্ষ্মীও আসবে। অর্থ আর বৈভবের দাতাকে জানো? শুক্র। আর এই শুক্রই হচ্ছে প্রেম এবং বিবাহ এবং কামের কারক। আচ্ছা। রোম্যান্সের কারক, ভালোবাসার কারক। তাহলে এই শুক্র যখন বৈভব দিচ্ছে, তোমাকে অর্থ দিচ্ছে, তার সঙ্গে বিবাহ দিচ্ছে, তাহলে একটা চার্টে আমরা যখন দেখছি কারোর বিবাহে বাধা আসছে, আমি দেখেছি 32, 34, 36 হয়ে গেছে, বিবাহ হচ্ছে না, দেখা গেল ছেলেটি 38, 39-এ ডেভেলপ করলো, 40 বছর বয়সে গিয়ে তার বিয়েটা হলো, এবং খুব ভালো বিয়ে হলো। সে 40 বছর বয়সে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। তাহলে কি, শুক্র যেমন তাকে অর্থ দিল, তার সঙ্গে তাকে বৈবাহিক সুখও দিল। তার জীবনে শুক্রকে অ্যাক্টিভ করে দাও, তার কর্মর জায়গাটাকে কারেকশন করে দাও। এই প্রতিকারটা করানো যায়, ডেফিনেটলি করানো যায়। মহিলাদের ক্ষেত্রেও প্রতিকার হয়, যেমন বাস্তুর জন্য বহু ক্ষেত্রে মানুষ ডিপ্রেশনে থাকে, বিবাহে বাধা চলে আসে, বাস্তুটা পরিবর্তন করলে বহু ক্ষেত্রে বিবাহ হয়। আমি করিয়েছি, বহু লোক বেনিফিটেড, এবং আমি না, অন্যান্য জ্যোতিষীরাও যারা এই বিধান দিয়েছেন তাদের মাধ্যমেও বহু মেয়ের বিয়ে হয়েছে। বাস্তু অবস্ট্রাকশন হয়, বাড়ির যদি ইস্ট কোনটা প্রবলেম থাকে, ইস্ট সাইড, সাউথ ইস্ট সাইড, নর্থ ইস্ট সাইড যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু বিবাহে বাধা আসে। আমি বলি পূর্ব দিক কেন্দ্র করে 4টে ঝাউ গাছ লাগিয়ে দিন, পূর্ব দিকে গার্ডেন বানান, সুখ আসবে, অর্থ আসবে, বৈভব আসবে। হ্যাঁ, জমিটা ভালো হতে হবে, জমিটা ভালো হতে হবে, বাস্তুর মাটিটা ভালো হতে হবে। ধরো কারোর মাটি নেই, ছাদে সে করতে পারবে? বিল্ডিংটা তো দাঁড়িয়ে আছে, যে মাটি, সেটাই ইম্পর্টেন্ট। আচ্ছা। হ্যাঁ, এই গাছটাকে সে ছাদে রোপণ করতে পারবে, অবশ্যই পারবে। আচ্ছা। যারা ফ্ল্যাটে থাকে, হ্যাঁ, তাদের ব্যালকনিটা যদি ইস্টে হয়, ওই ব্যালকনিটাকে সাজাও গাছ দিয়ে, বাস্তুর পজিটিভ গাছগুলো ওখানে লাগাও, খুব ফ্যাক্টর করে এটা। তুমি তো শুধু অ্যাস্ট্রোলজার নও, তুমি অ্যাস্ট্রোলজি হাতে কলমে শেখাও। সেখানে আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি যোগাযোগ করতে চায় বা ভর্তি হতে চায়, তার কি প্রসিডিওর আছে?
কিছু না, যে নাম্বারটা তোমার এখানে যাচ্ছে নাম্বারে একটা SMS করবে, অ্যাস্ট্রোলজি ক্লাস জয়েন করতে চাই, আমি রিপ্লাই করে দেবো। তবে হ্যাঁ, আমি এই ভিডিওতে একটা জিনিস বলি, এটা যারা জ্যোতিষশাস্ত্রের সাথে জড়িত তারা জানেন যে অন্য গুরুর কোনো ছাত্রকে, যারা অন্য কোথাও শিখেছে অলরেডি, তাদেরকে কিন্তু আমরা অ্যাডমিশন নিই না। এটা কিন্তু গুরু পরম্পরার সাবজেক্ট, গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা, অন্য গুরুর ছাত্রকে এই বিদ্যা দান করা যায় না। এ কারণে যারা নিউ কামার, একদম যারা নতুনভাবে শিখতে চাইছেন, আমরা কিন্তু শুধু তাদেরকে অ্যাডমিশন নেব। ধরো কেউ বললো না সে কোথাও শিখেছে, সেটা ঠিক আমরা ধরে ফেলবো, ধরে ফেলা যাবে না? অবশ্যই ধরে ফেলবো। এরকম হয়েছে, সে হয়তো ভিডিওটাও দেখছে, জয়েন্ট করেছে, কলকাতা কোনো একটি বড় ইনস্টিটিউশনে শিখতো। দেখো, আমি ইনস্টিটিউশনের মতো জ্যোতিষ শেখাই না। আমি মাস্টার মশাইয়ের কাছে, গুরুর কাছে আমি যেভাবে শিখেছি সেই পদ্ধতিতে জ্যোতিষ শেখাই। গুরুমুখী বিদ্যা তো শুধু ইনস্টিটিউশনাল স্ট্রাকচারে আমি জ্যোতিষ শেখানোয় বিশ্বাসী নই। চর্চার বিষয়, গবেষণার বিষয়, হ্যাঁ, এবং এটা গুরুর মুখনিসৃত জ্ঞান, তো সেইভাবেই শেখানোর চেষ্টা করি। তো এরকম স্টুডেন্ট এসেছিল যে অন্য কোথাও শিখে অলরেডি আমার কাছে এসেছে, হ্যাঁ, তো আমি কিন্তু পরবর্তীকালে তাকে ক্লাস থেকে আমি কিন্তু তাকে স্টপ করে দিয়েছি। এই জিনিসটা নজরে রাখতে হবে। আমি কাউকে দুঃখ বা ব্যথিত দেওয়ার জন্য কথা বলছি না, যেহেতু এটা গুরুমুখী শাস্ত্র, সে তো কোনো না কোনো গুরুর কাছে শিখছে, তাহলে সেই গুরুকে অশ্রদ্ধা করা তারও উচিত না। তাকেও তার গুরুকে শ্রদ্ধা করতে হবে, কারণ গুরুর শ্রদ্ধা বা গুরুর কৃপা ছাড়া এই বিদ্যা কিন্তু অর্জন করা যায় না। ঠিক। তুমি তো শুধু জ্যোতিষী নও, জ্যোতিষীদের জ্যোতিষী। তোমাকে যদি আমি বলি যে নিজে রিভিউ দাও, 10-এ কত দেবে? এক। কেন? একটা দেবো একটাই কারণে, ওই চার্টটা একটু পড়তে শিখেছি তার জন্য। জ্যোতিষশাস্ত্র তো মহাসমুদ্র, এই মহাসমুদ্র আমি তৈরিও করিনি, এই মহাসমুদ্রের 1 ঘটি জল আমি পান করেছি। ওই 1 ঘটি বিদ্যা আমার কাছে আছে। তা বলে 10-এ 1? কিছুই তো জানি না। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। দেখো, বাড়াবাড়ি না, আজও মনে হয় আমার, কেন এগুলো শিখলাম না, কেন এগুলো জানলাম না, কেন এখনো বহু উত্তর খুঁজতে গেলে গুরুর কাছে যেতে হয়, গুরুর কাছে প্রশ্ন করতে হয়। এই শাস্ত্র একটা সাগর, বহু কিছু শিখতে পারলাম না, এখনো শেখা। আমি এখনো ছাত্র একজন, এবং বেঁচে থাকা অবধি জ্যোতিষের ছাত্রই আমরা। এক কারণেই দেব, যে কারণ যেটা হচ্ছে আমি কুষ্টিটা পড়া শিখেছি আর হাতটা পড়া শিখেছি, এই জন্যই 1। ইন্টারেস্টিং। এটা আমি সত্যি ভাবিনি যে তুমি 1 দেবে 10-এ। আচ্ছা, তুমি আমাকে একটা ছবি দেখাচ্ছিলে যে রবীন্দ্রনাথ ঠাকুর জ্যোতিষ মানতেন, এই বিষয়ে তুমি কি বলবে? সত্যি ঠাকুর বাড়ি শুধু না, বড় বড় জমিদার বাড়ি, কলকাতার যত বড় বড় বাড়ি ছিল রাজারা, তার প্রত্যেকেই জ্যোতিষ অনুরাগী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধু জ্যোতিষ না, তার পরিবার তো বেদজ্ঞ পরিবার, পণ্ডিত পরিবার। রবীন্দ্রনাথ একদিকে সাহিত্যের উপরে নোবেল পাচ্ছেন, তার রচনা, তার গীতাঞ্জলি, আবার একদিকে রবীন্দ্রনাথ দার্শনিক, আবার একদিকে রবীন্দ্রনাথ বিরাট আধ্যাত্মিক। দেখো, এই কথাটা তুমি বলছো, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বললেই বাঙালি কিন্তু রে রে করে ওঠে। তো এই কথাটা অনেকেই মানবে না যে তিনি জ্যোতিষ মানতেন, তিনি করতেন। না, মানবে না কেন? তারা শান্তিনিকেতন ঘুরে আসুক। রবীন্দ্রনাথ শুধু জ্যোতিষ মানতেন না, তিনি এতটাই বেদজ্ঞ ছিলেন, তিনি মূর্তি পুজো করতেন না। যেহেতু ঋগ্বেদে ঈশ্বরকে প্রতীকে উপাসনা করার কথা বলা হয়েছে, মূর্তিতে নয়। মূর্তিও একটা প্রতীক নিশ্চয়ই, কিন্তু মূর্তির মধ্যে তো একটা মানুষের অবয়ব আছে, প্রতীকে সেটা থাকে না। যেমন শিবলিঙ্গ, লিঙ্গ অর্থ প্রতীক। রবীন্দ্রনাথ সূর্য উপাসনা করতেন, তার উপাসনালয় শান্তিনিকেতনে তোমরা গেছো, ঘুরে এসছো, দেখেছো, এবং একটি সরস্বতী পুজো করাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ আর নেতাজির মধ্যে বিরাট বিতর্ক হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছিলেন এই কলেজ চত্বরে, যেহেতু কলেজটাই বেদজ্ঞদের একটা প্রভাব ছিল অত্যন্ত বেশি, বেদজ্ঞ হিন্দু যারা, তারা তো মূর্তি পুজো বিশ্বাস করে না, এবং নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু মূর্তি পুজো বিশ্বাস করতেন। তিনি মা সরস্বতীর মূর্তি পুজো কলেজ প্রাঙ্গণে করতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ কিন্তু তাতে ক্রুদ্ধ হয়েছিলেন। তো দুটো জ্ঞানী ব্যক্তির মধ্যে সবসময় বিতর্ক আছে। আমি কিন্তু দুজন জ্ঞানী ব্যক্তিকে নিয়ে কখনো কম্পারিজন করা উচিত না, দুজন দুটো মার্গের। আচ্ছা, ধরো আরেকটা জিনিস, এই প্রশ্নটা অনেকেই করে যে
তুমি কাউকে ধরো চেনো না, তুমি তার শুধু জন্ম তারিখটা ধরো তুমি জানো, আর জন্ম সময়টা তুমি জানো, তার লাইফের হিস্ট্রি, তার কেরিয়ার, তার লাভ লাইফ, এগুলোকে তুমি বলে দিতে পারবে? এভরিথিং বলা যায়। যারা আমাকে দেখিয়েছে তারা মিলিয়ে নিয়েছে, সেটা দেখা যায় কিনা, বলা যায় কিনা। আমি কেন, যারা জ্যোতিষ জানে তারা বলতে পারে। আমাদের তাকে দেখার কেন প্রয়োজন হবে? আমার শুধু ডেটাটা দরকার, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, বলে দেবো এভরিথিং। এটা দিয়েই বলা যায়? 100%। আচ্ছা, কি কি বলা যেতে পারে? মানে তার মৃত্যু কখন হতে পারে এটা বলা যেতে পারে? বলা যেতে পারে। বলা যেতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি পারে। তাহলে তো সবাই মৃত্যু, আমি আর এই টাইমে মৃত্যু হবে, সবাই ক্যালকুলেট করে নিতে। হ্যাঁ, তো সত্যিই তো বলা যায়। এর ইতিহাস, এর উদাহরণ তো জ্যোতিষশাস্ত্রে আছে। এই কারণে তো জ্যোতিষীদের ত্রিকালজ্ঞ বলা হয়। আমি মৃত্যুই বলতে না পারি, তাহলে আমি কিসের জ্যোতিষী? কিন্তু মানুষকে ভয় দেখানো উচিত না বলে আমরা মৃত্যুটা বলি না। কিন্তু বহু প্রেডিকশন মেলানো হয়েছে তো, কিরো মিলিয়েছে তো, ভৃগু মিলিয়েছেন তো, আমাদের মতো লক্ষ লক্ষ জ্যোতিষী আছেন যারা মেলাচ্ছেন, প্রতিদিন মেলাচ্ছেন। কেন বলা যাবে না? তুমি বললে যে মানুষকে ভয় দেখানো উচিত নয়, আবার অনেকেই বলেন যে যারা ভয় পায় তারাই জ্যোতিষীর কাছে যায়। না, এটা ঠিক না। যারা বড় হতে চায় তারা আসে, আর আরেকটা শ্রেণীর লোক আসে যাদের ওই ধারণা হচ্ছে কি জানো, বড় হওয়ার খুব সহজ উপায় হচ্ছে জ্যোতিষী। যারা মনে করে একটা তাবিজ পড়ে নেবো, একটা কবচ পড়ে নেবো, জ্যোতিষী হয়ে যাবো। আমাকে আশ্চর্য লাগে, কিছু কিছু লোক ফোন করে বলে, দাদা আপনি প্রতিকারে কি দেন, পাথর দেন না কবচ দেন? আমি ভিউয়ার্সদের উদ্দেশ্য বলছি, আমি তাদেরকে প্রশ্ন করব, আপনারা ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমার জ্বর হয়েছে কি ওষুধ দেবেন আমাকে? প্যারাসিটামল কেন দেবেন? আমি না পাথর দাদা পড়বো না, আমি কবজে বিশ্বাস করি না, পড়বো না দাদা, আমাকে অন্য কিছু দিন। তাহলে আপনি তো অ্যাস্ট্রোলজার হয়ে গেলেন। প্রচুর লোক আছে বড় বড় পণ্ডিত, আর ইউটিউব হয়ে যাওয়াতে কি হচ্ছে, সবাই জ্যোতিষী হয়ে গেছে, বিরাট জ্যোতিষী। একজন এসে বলছে না আমার না কেমোদ্রুন আছে, এটা কি করা যাবে? একজন আরে না, মুখ তো আর ক্যাটসাই কি করে একসাথে পড়া যায়? আমি তো ভিডিওয়ে দেখলাম পড়া যায় না। একজন বলছে যে আমার কেন্দ্রাধিপত্য দোষ আছে, আপনি কি করে বলছেন এটা? মানে বিরাট বিরাট জ্যোতিষী সব ইউটিউব দেখে, ইউটিউবের জ্যোতিষী এখন চারিদিকে ভরে গেছে। ইউটিউব হচ্ছে রাহু ভাই, আর এই শাস্ত্রটা অধ্যয়ন করতে গেলে বৃহস্পতিকে লাগবে। এত সহজ নয় শাস্ত্র। সেটা অনেকেই বলেছে, অনেক অ্যাস্ট্রোলজার আমাকে এটা বলে গেছে যে ইউটিউব হচ্ছে রাহু। ইউটিউব রাহু উল্টো পাল্ট। আমি তো আগের দিন একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে দেখো রাহুর এই অবস্থানে এই জিনিসটা হয়। ও বাবা, আবার আমার দিকে আমাদের পেশারই 15টা জ্যোতিষী এসে কমেন্ট করছে আপনি ভুল বলেছেন। আমি বলছি আমি কিন্তু কোনো জ্যোতিষীর পোস্টে গিয়ে কমেন্ট করি না আপনি ঠিক বলেছেন না ভুল বলেছেন। আপনারা কমেন্ট করুন, আপনাদের উন্নতি হোক, আমি এর বেশি কিছু বলবো না। মানুষ তার জীবন নিয়ে মেলাবে। পাণ্ডিত্য দেখাতে গেলে মানুষের সামনে দেখান। আমি তুচ্ছ ব্যক্তি, আমার সঙ্গে পাণ্ডিত্য দেখাবেন না। আমি নিম পাতা, এত তেতো কথা বলবো না, বমি হয়ে যাবে। আচ্ছা, গাড়ির রং না ঘরের রং, কোনটা বেশি ইম্পর্টেন্ট? দুটোই ইম্পর্টেন্ট। তো ঘরের রংটা একটু বেশি, মানুষ ঘরে হয়তো একটু বেশি সময় কাটায়, দুটোই খুব ইম্পর্টেন্ট। কেন, মানে ঘরের রংটা মেনে করা উচিত কেন? কালার যখন তুমি চোখে দেখছো, কালারকে দেখা মাত্রই তোমার একটা রিফ্লেকশন হচ্ছে তোমার মাইন্ড, ঠিক আছে? এই রিফ্লেকশনটা তোমার মনকে প্রভাবিত করছে, এবং মনকে প্রভাবিত করছে, মনকে হয় এনার্জাইজড করছে, ডিপ্রেস করে দিচ্ছে। এখানে ইম্পর্টেন্ট। গাড়ির কালারও তাই, ওটাও তোমার মনকে ইমপ্রেস করছে, মনকে প্রভাবিত করছে। দেখবে যাদের বেডরুমের মধ্যে রেড কালার আছে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভায়োলেন্সের ব্যাপার লেগে থাকবেই থাকবে। যাদের বাড়িতে একটু ডিপ আকাশি, ডিপ ব্লু কালার আছে, তাদের বাড়িতে সুখ না সবেই, সুখ শান্তি থাকবে না, এটা হতেই হবে। আচ্ছা, তাহলে বাড়ির বেডরুমের কি কালার করা উচিত? এটা তো ব্যক্তি ওয়াইজ ভ্যারি করে, প্রত্যেকটা মানে ব্যক্তি সবার জন্য সেম নয় না। তবুও ইউনিভার্সাল হোয়াইট কালারটা 80% লোকের জন্য শুভ। সাদা, হোয়াইট সার্বিকভাবে শুভ। সাদা হচ্ছে লাক্সারি, সাদা হচ্ছে শুক্রের রং। শুক্র সুখকে ইন্ডিকেট করে, শান্তিকে ইন্ডিকেট করে। দেখবে কোনো মন্দির মঠ সাদা। কেন সাদা? একটা পিসফুল পরিবেশ, ঠিক আছে, একটা শান্তির পরিবেশ। গৃহ তো মন্দিরের মতনই, যত শান্তি থাকবে আমরা তত ভালো থাকবো। তো সাদার থেকে উত্তম রং, উত্তম বর্ণ কিছু হতে পারে না। কিন্তু অনেকেই এটা করে না, কারণ ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি বলে করে না। তো ঠিকই, তুমি কি জানো আমাদের শাস্ত্রে ব্রাহ্মণকে সর্বদা শ্বেত বস্ত্র পরিধানের কথা বলা হয়েছে?
এটা শুনেছি। শ্বেত বস্ত্র পরিধান করে তুমি সমস্ত কর্ম করতে পারো ধর্মীয়। হুম, শ্বেত বস্ত্র সব থেকে, সূর্যের রং সাদা, এটা জানো? তাই? হ্যাঁ, আমরা যেটা গেরুয়া দেখছি বা লালচে দেখছি, এটা তো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় পদার্থের কারণে। আসল সূর্য প্রণাম মন্ত্রটা জানো? আজকে বলি, ওম জবা কুসুম শঙ্কাশং, এটা আসল সূর্য মন্ত্র নয়। সূর্যকে জবা ফুলের মতো দেখতে নয়, আর একটা কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছি। আসল সূর্য মন্ত্রটা হচ্ছে ওং শুক্লবর্ণং জ্যোতির্ময়ং কাশ্যপেয়াম মহাদ্রুতিম। শুক্লবর্ণ, সাদা বর্ণধারী, জ্যোতির্ময়ং, সে জ্যোতির্ময়, এটা দিয়ে শুরু, বাকিটা একই। কিন্তু তাহলে এটা বলা হয় কেন জবা কুসুম শঙ্কা আসান? এটা কেন বলা হয় বললাম না, পরিস্থিতি, সময়। মানে এটাও তো কোথাও একটা লেখা আর হয়েছে। জবা ফুল দিয়ে পুজো তো আমাদের বৈদিক শাস্ত্রে ছিল না। জবা ফুল তিব্বত থেকে যখন এসছে, আসার পরে যখন জবা ফুলে পুজো চালু হলো, এটা আনুমানিক 300-350 বছর হয়েছে। তার আগে ছিল না জবা মানে ফুলে পুজো। এখন আমরাও পুজো করতে গেলে শ্বেত এটা বলা ফুলে, হয়। শ্বেত ফুলেই পুজো হতো। সূর্যার্ঘ তো এখন জবা ফুল ছাড়া হয় না। সূর্য, অর্ঘ কথার অর্থ কি? সূর্যকে প্রণাম করতে গেলে দেখো, আরো একটা ইন্টারেস্টিং কথা বলি। আমাদের বৈদিক নিয়মে প্রাচীনকালে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে যজ্ঞ হতো না, পুজো হতো না, জানো এটা? আচ্ছা। এটা অনেক পরে চালু হয়েছে। যজুর্বেদে বলছে বেলপাতা ভেষজ, আমাদের রোগ নিরাময় কাজে লাগবে। তুলসী পাতা মহা ঔষধ, যা খেলে বহু রোগ থেকে নিরাময় পাওয়া যায়। আর ফুল ঈশ্বর সৃষ্টি করেছেন পরাগ সংযোগের জন্য, মৌমাছিদের জন্য। এ কারণে আদিতে আমরা ফুল, বেলপাতা, তুলসী পাতাকে নষ্ট করতাম না। আচ্ছা, কজন জানে? আবার গালাগালি দেবে আমাকে, দিক আমি অ্যাকসেপ্ট করার জন্য বসে আছি। আচ্ছা, আরেকটা কথা, গাড়ির রং আর বাড়ির রং যখন জিজ্ঞাসাই করলাম, সেটা হচ্ছে যে গাড়ির নাম্বার আর মোবাইল নাম্বার, এটা নিয়ে তুমি কি বলবে? অনেকে এই প্রশ্নটা করে যে এটা কি মেনে রাখা উচিত নাকি র্যান্ডম? দেখো, গাড়ির নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট ফোন নাম্বারের থেকে। আচ্ছা। কেন? সবসময় ডিসপ্লে হচ্ছে। ফোন নাম্বার কখন ইম্পর্টেন্ট হয়ে যায়? যারা বিজনেস করে, যাদের ব্যানারে থাকে বা সোশ্যাল মিডিয়া কন্টিনিউ ফোন নাম্বারটা যাচ্ছে, সেক্ষেত্রেই ফোন নাম্বারটার ইম্পর্টেন্স আসছে। আদারওয়াইজ সাধারণ মানুষ সব তো সেভ করে রাখছে নাম্বারে। নামটা যতবার ডিসপ্লে হবে, সংখ্যার গুরুত্ব, সংখ্যার ভূমিকা তত বাড়বে। তো গাড়ির নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট ফোন নাম্বারের থেকে। সেটা বাইক হতে পারে, ফোর হুইলার হতে পারে। আমাদের আজকের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে আজকের পডকাস্টটা একটু অন্যরকম ভাবে শেষ করব। সেটা হচ্ছে, আমরা আজকের গোটা এপিসোড জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলেছি, নেতাজিকে নিয়ে কথা বলেছি। আমি যদি তোমাকে বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুটা এত রহস্যময় কেন? তার কি কুষ্টি বিচার করে তার রহস্যটাকে উন্মোচন করা সম্ভব? এটা আমার আগেও অনেকে করেছেন। আমার গুরুজির সাথেও এই বিষয় নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছিল। স্টুডিওতে গিয়ে বেশ কিছু কথা বলি। রহস্যর আর এক নাম সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের যে কুষ্টি আমরা পাচ্ছি, 23শে জানুয়ারি 1897 সালে জন্ম, 12টা 18-তে জন্মেছেন, কটকে জন্মেছেন, তখন ব্রিটিশ ভারতের কটক। ওনার রাশি হচ্ছে গিয়ে কন্যা, লগ্ন মেষ। লগ্নের চতুর্থ হাউসে কেতু বসে, বুধের নক্ষত্রে, অষ্টমে শনি, একাদশে শুক্র। একাদশের শুক্র নিষ্ফল হয়ে যায়, নেতাজি জীবনে খুব বেশি সুখ পাননি। এবং এই কুষ্টিটা যদি পর্যালোচনা করা যায়, যে সময়কালীন প্লেন ক্র্যাশের কথা বলা হচ্ছে, এই ব্যক্তিটার প্লেন ক্র্যাশে মৃত্যু হতে পারে না। লোকটা বেঁচে ছিলেন, আমার যা ধারণা 1984 থেকে 85 এই সময়ের আগে দেশনায়ক নেতাজির মৃত্যু হয়নি। তাহলে অনেকে যে বলে গুমনামি বাবার সাথে নেতাজির অনেক মিল পাওয়া যায়, সেটা কি কোথাও গিয়ে সত্যি? মানে গুমনামি বাবাই কি আসলে নেতাজি? নেতাজির রহস্য, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হচ্ছে না, রাশিয়া কানেকশন পাওয়া যাচ্ছে,
সরকার ইচ্ছা করেই তার অনেক কিছু সামনে আনছে না। এই লোকটা এরম মানের লিডার ভারতবর্ষে লাস্ট কত বছর বাদে জন্মেছে জানি না, আবার এই মানের লিডার কবে আসবে আমরা কেউ জানি না। সম্রাট অশোকের পর মনে হয় নেতাজি সব থেকে বড় কঠোর শাসক হতে পারতেন। আমাদের দুর্ভাগ্য আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে পেলাম না। যদি ভগবানজির কথায় আসি, গুমনামি বাবার কথায় আসি, নেতাজির চার্টে কেতুর যে কানেকশন এবং গুমনামি বাবার যে চরিত্র, নিজেকে আড়াল করে রাখা, পর্দার আড়ালে থেকে উনি কথা বলতেন। গুমনামি বাবার মৃত্যুটা নিয়েও একটা রহস্য তৈরি হয়েছিল। এমনকি গুমনামি বাবার সঙ্গে যাদের যোগাযোগ ছিল, গোলওয়ালকারজি, বালক ব্রহ্মচারী, সেখানেও একটা রহস্য তৈরি হয়েছিল। আমি শুনেছি বালক ব্রহ্মচারীর মৃত্যুটাও নাকি রহস্য। পরবর্তীকালে জানা গেছে একজন মহিলার ডেড বডি পোড়ানো হয়েছিল। তাহলে বালক ব্রহ্মচারীর বডি কোথায় গেল? সবাইকে আড়ালে রেখে গুমনামি বাবার সৎকার হয়ে গেল। আমার যেটুকু ঘাটা নেতাজির কুষ্টিকে নিয়ে, গুমনামি বাবার যে ফটোগ্রাফ বা যে আর্ট আমি দেখেছি, তাতে গুমনামি বাবাই নেতাজি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে কোনো দ্বিমত নেই না, তুমি বলছো গুমনামি বাবাই নেতাজি? গুমনামি বাবাই নেতাজি। এই তত্ত্ব ভারত সরকার জানে, কিন্তু প্রকাশ করছে না, খুব ভালোভাবে জানে। এই তত্ত্ব প্রকাশ করলে ভারতবর্ষের এই মুহূর্তে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের সাথে যে সম্পর্ক আছে অনেকগুলো দেশের, বড় বড় দেশের, সে বৈদেশিক জায়গাটা নষ্ট হয়ে যাবে। আজকের যে ভারতবর্ষের সাথে যে বিদেশ নীতি তৈরি হয়েছে আজকের ভারতবর্ষের, আর ওনার সময় যে বিষয়গুলো সামনে আসতো, ওনার সাথে যে অন্যায়গুলো হয়েছিল, সেগুলো প্রকাশ্যে আসলে ভারতবর্ষে একটা রাজনৈতিক দল উঠে যাবে। তোমার মনে হয় না জাতির পিতা বলে যাকে আমরা পরিচয় দিই, একটু বেশি বলে ফেলি তাকে? দেশমাতৃকা তো সবার উপরে। ঋষি অরবিন্দের আরাধ্য দেবী ছিলেন দেশমাতৃকা, ভারত মাতা। তার পিতা মানে দেশেরও পিতা হতে পারে রাষ্ট্রের পিতা? রাষ্ট্রপিতা বানালাম একজনকে, আর এক বাঙালি বীর যিনি সত্যিকারের রাষ্ট্রনায়ক, তাকে বলিদান দিলাম, হাইট করে দিলাম। তো ভারতবর্ষ গান্ধীকে মানেনি, ভারতবর্ষ গান্ধীকে মানে না, ভারতবর্ষ গান্ধীকে মানার নাটক করে। গান্ধী জয়ন্তীতে যে লোকটা গান্ধীজির পায়ে পুষ্পস্তবক দেয়, বেরিয়ে গিয়ে দেখো সেই লোকটাই গান্ধীকে সব থেকে বেশি ঘৃণা করে। এক অদ্ভুত দেশে আমরা বাস করছি। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়ে যায়, অথচ দেশের সরকার জানায় তার পোস্টমর্টেম হয়েছে কিনা তার ডেটা সরকারের কাছে নেই। লজ্জা। আমাদের সময় একদম শেষের দিকে। শেষ প্রশ্ন তোমাকে যেটা করব, যেহেতু আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে আজকে চর্চাটা করলাম, আজকের এপিসোডটা করলাম, সেটা হচ্ছে এই রহস্য মৃত্যু, এটা কোন গ্রহের জন্য হয়? কেতু। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার কুষ্টিটা নিয়ে অন্য একদিন বলবো। তিনিও রহস্যজনকভাবে মারা গেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য পশ্চিমবঙ্গকে আমরা পেয়েছিলাম, তাকেও আড়ালে রেখে দেওয়া হলো। যিনি না থাকলে আমার তোমার স্থান হতো পাকিস্তানে। তারও রহস্যজনক মৃত্যু হয়েছিল। কে ছিল তার পিছনে? কোন বিষক্রিয়ায় মৃত্যু? রহস্যজনক মৃত্যু। এবং নেতাজিকে নিয়ে যখনই বারবার আলোচনা হয়, গুমনামি কথাটা বারবার চলে আসে। এই গুমনামি কথাটাও কিন্তু কেতুর শব্দ, যিনি নিজেকে গোপন রেখেছেন, আড়ালে রেখে দেশের কাজ করেছেন। তো শ্যামাপ্রসাদ বাবু, নেতাজি সুভাষচন্দ্র বসু দুজন ভিন্ন মেরুর লোক হলেও একজন বাংলা গড়ার কারিগর, আর একজন দেশ স্বাধীনের প্রধান কারিগর। আর একজন লাল বাহাদুর শাস্ত্রী, আমার মনে হয় ভারতবর্ষের অন্যতম সৎ প্রধানমন্ত্রীদের মধ্যে লাল বাহাদুর শাস্ত্রী দক্ষর মধ্যে তার নাম থাকবে। সেই ব্যক্তিটারও রহস্য মৃত্যু হলো। এই রহস্য মৃত্যুগুলো কিন্তু কেতুর কানেকশনে। তাদের মৃত্যুগুলো আজও রহস্য, এবং আমার মনে হয় রহস্যগুলো উদ্ঘাটন করা খুব মুশকিল। নাও হতে পারে কোনোদিন, হয়তো হবে না।
সময়ের সাথে সাথে মানুষের জানার প্রয়োজন কমে আসবে, একটা সময় চাপা পড়ে যাবে। শ্রী চৈতন্যদেবকে নিয়েও আমরা কথা হচ্ছিল অফ ক্যামেরায়, তার অন্তর্ধানটা নিয়ে তার কথা হচ্ছে। অন্তর্ধান নিয়েও। এরকম অনেক অন্তর্ধান আছে যেগুলো সময়ের সাথে সাথে চাপা পড়ে যায়। আমরা আমাদের প্রয়োজনে কোনো বিষয় নিয়ে আলোচনা করি, প্রয়োজন ফুরালেই আমরা আলোচনা থেকে বেরিয়ে আসি। দেখো না, কলকাতা উত্তাল হয়েছিল 1-1.5 বছর আগে একটি মেয়ের বিচারের দাবিতে, আজকে সবাই ভুলে গেছি। সবটাই সময়। 1 বছর হয়ে গেল, মেয়েটার জন্মদিনও গেল। আমরা আবার ভুলে যাব যে আমার কি করা উচিত। আবার নতুন খেলা আসবে, ইন্ডিয়া পাকিস্তান, আমরা সেটাই মেতে যাব। এটাই চক্র। এই সময়ের মধ্যে আমরা আবদ্ধ, এই সময়ের চক্রে আমরা আটকে আছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। আর হ্যাঁ, আপনারা যারা অভিমন্যুদার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল। দাদা বলে দিয়েছে 24x7 হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করতে। তাই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার। নমস্কার।